নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফোকাস এবং কনসেন্ট্রেশন কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি। ডাক্তারবাবু, আপনি তো শুনলেন যে আমাদের আজকে বিষয় আমরা রেখেছি ফোকাস এবং কনসেন্ট্রেশন। তো এটাকে আমরা কি বাড়াতে পারি? অবশ্যই বাড়াতে হবে, আমাদের অবশ্যই বাড়াতে পারি। তো প্রথমেই বলি যে আমরা যে যুগে বাস করছি সমাজে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ডিস্ট্র্যাকশনসের যুগ, তাই না? সোশ্যাল মিডিয়া আসার ফলে আমরা কিন্তু আমাদের মনোসংযোগ ব্যাহত হচ্ছে, আমাদের সবসময় মনোসংযোগ কেড়ে নিচ্ছে অন্য কেউ, তাই না? একদম ড্রেন আউট হয়ে যাচ্ছে, কেড়ে নিচ্ছে। তাহলে তো এই পরিস্থিতিতে আরও বেশি করে দরকার, মানে কি করে আমরা ফোকাস এবং কনসেন্ট্রেশন বাড়াবো। শুধু ছাত্রছাত্রী কেন, বড়রা যারা ওয়ার্কিং প্রফেশনাল, সবার জন্য, সবার সমস্ত প্রফেশনের মানুষজনের জন্য কিন্তু ফোকাস, কেন মনোসংযোগ না দিয়ে তো কাজটা যত্ন করে করা হবে না, তাহলে সবার জন্য দরকার। ঠিক আছে, সংক্ষেপে আমরা চলুন একটু দেখি একদম যে কি করলে আমাদের ফোকাস বাড়বে এবং কনসেন্ট্রেশনটা ঠিকঠাক থাকবে। আচ্ছা, খুব প্রথমেই বলবো যে আমাদেরকে না, মানে উই হ্যাভ টু প্রায়োরিটাইজ স্লিপ অ্যান্ড রেস্ট। শুধু কাজ আর কাজ করলে চলে না, রেস্টও নিতে হয়তো। তাহলে যখন আপনি কাজ করবেন দেখবেন কাজের সেই একাগ্রতা নেই, কাজ করতে ভালো লাগছে না, কাজের পারফরমেন্সও তেমনি ভালো হচ্ছে না। তো এই যে ঘুম কিন্তু আমাদের অনেক বড় রোল প্লে করে কগনিটিভ ফাংশনের, ফোকাস অ্যাটেনশন বাড়ানোর ক্ষেত্রে, এবং শুধু তাই না, অ্যাটেনশন বাড়াতেও হেল্প করে। সেজন্যে অ্যাটেনশন ডিফিসিট যেসব বাচ্চাদের হয় বা বড়দের হয়, যাদের ঘুমের সমস্যা আছে, তাদের ইনসমনিয়া সমস্যা আছে, তাহলে ঘুমটা ঠিক করতে হবে এবং যথাযথ রেস্ট নিতে হবে। আমরা শুধু ঘুমানোটাকে রেস্ট মনে করি, তা নয় কিন্তু, তার বাইরেও ধরুন একটানা অনেক কষ্টের কাজ আপনি 8 ঘন্টা করেন, তাহলে 8 ঘন্টা কি করা যায় না? তাহলে ওটাকে ভেঙে ফেলতে হবে। 4 ঘন্টা করবেন, তারপরে 10 মিনিট বা আধ ঘন্টা রেস্ট নিয়ে পরে 4 ঘন্টা করবেন, তাতে পারফরমেন্স আবার অনেক পিক পারফরমেন্সে ফিরে আসবে। তো অ্যাকশনেবল টিপস হচ্ছে এক্ষেত্রে, এই ঘুমের ক্ষেত্রে আমরা বলি যে 7 থেকে 8 ঘন্টা কোয়ালিটি স্লিপ আমাদের সবাইকে নিতে হবে, এবং সেটা রাত্রিবেলায়। এই স্লিপ শিডিউলটা কিন্তু ঠিক করতে হবে, মানে বেড টাইম রুটিনটা ঠিক রাখতে হবে। একদম, মানে যখন ইচ্ছে আজকে গেলাম, কালকে আবার অন্য সময় গেলাম, এটা করলে চলবে না। একটা ডিসিপ্লিন ওয়েতে বেড টাইম রুটিন যেটা বলা হয়, সেটা নিজেকে নিজের মতন ঠিক করে নিতে হবে, যার যেমন পরিস্থিতি। ধরুন সামনে কারোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সে তার মতন করে শিডিউল সাজিয়ে নেবে, মানে কাজের ধরনের ডিপেন্ড করে। একদম ঠিক, কাজের ধরন। কিন্তু আপনি বলতে চাইছেন সময়টা, হ্যাঁ, মানে স্লিপ রুটিনটা থাকবে, বেড টাইম রুটিনটা থাকবে, ঘুমোতে যাওয়ার সময়, ঘুমোতে ওঠারও সময়, সেটা প্র্যাকটিস সাপেক্ষ, প্র্যাকটিস করলেই সেটা হবে। এরপরে বলবো যে মেডিটেশন, তো বুঝতেই পারি যে কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য অব্যর্থ। তো মাইন্ডফুলনেস এবং মেডিটেশন, এটা কিন্তু আমাদের স্ট্রেস রিলিজ করে, ব্রেন পারফরমেন্স বাড়ায়, আমাদের কনসেন্ট্রেশন বাড়ায়, অ্যাটেনশন স্প্যান বাড়ায়, সব কিছু বাড়ায়। তো 10 থেকে 15 মিনিট মেডিটেশন আপনি বাড়িতেই প্র্যাকটিস করতে পারেন। এবং আমি দুটো মেডিটেশন অ্যাপের কথা বলতে পারি, যে একটা হচ্ছে হেড স্পেস, আর একটা হচ্ছে কাম, CALM, কাম। এই দুটো মেডিটেশন অ্যাপ, আরও অনেক আছে, তো আমি দেখেছি এই দুটো মেডিটেশন অ্যাপ কোনো একটি যদি ডাউনলোড করে একটু প্র্যাকটিস করা যায়, ফ্রি অ্যাপ সব এগুলো, একটু প্র্যাকটিস করা যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মাইন্ডফুলনেস ব্যাপারটা বুঝে নিয়ে সঠিকভাবে প্র্যাকটিস করা যায়, যেটা মনোসংযোগ বাড়াতে, কনসেন্ট্রেশন বাড়াতে এবং অ্যাটেনশন স্প্যান বাড়াতে অব্যর্থ। এরপরে যেটা বলবো যে কনসেন্ট্রেশনের প্রসঙ্গে যেটা আমরা একটা বলি যে উই হ্যাভ টু সেট ক্লিয়ার গোলস অ্যান্ড ব্রেক টাস্কস ডাউন, মানে কি করতে চাই সেটা, এবং সেটা কিভাবে করতে চাই সেটা ভেঙে ফেলতে হবে। মানে আমরা একটা কথা বলি না যে আমাদের গোল হতে হবে খুব স্মার্ট গোল, SMART, স্মার্ট গোল। এই স্মার্টের SMARTর স্পেসিফিকেশন আছে: S ফর স্পেসিফিক, M ফর মেজারেবল, A ফর অ্যাচিভেবল, আর R ফর রেলিভেন্ট, অ্যান্ড T ফর টাইম বাউন্ড। মানে একটু ভেঙে বলি, স্পেসিফিক মানে আমি কি করতে চাইছি, যদি স্পেসিফিক না হয় না, সেই কাজটা হবে না। আগে বুঝতে হবে যে কি করতে চাইছি। মানে ধরুন আপনি যদি বলেন যে আমি 10 কেজি ওজন কমাতে চাই, এটা তো স্পেসিফিক হলো না। আপনাকে বলতে হবে তো যে আমি 3 মাসে 10 কেজি ওজন কমাতে চাই। একদম, যতক্ষণ না 3 মাস বলছেন ততক্ষণ আমি 10 কেজি ওজন কমাতে চাই, এটার কোনো মিনিংফুল হলো না, তাই না? বা ধরুন আপনার ছেলেকে বললেন যে তুমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে আমি তোমাকে সাইকেল কিনে দেবো, এরকম মিনিংফুল হলো না। কবে সাইকেলটা কিনে দেবে? আপনি 10 বছর পরে দেবেন তো হবে না, ওই মাধ্যমিকের রেজাল্টের বেরোলে দেবো, এটা তো বলতে হবে। মানে স্পেসিফিক হতে হবে। আবার M মানে মেজারেবল, তাই না? আপনি বললেন আমি ওজন কমাতে চাই, এটা মিনিংফুল হলো না। কতটা ওজন কমাতে চান সেটা মেজার করতে হবে। হ্যাঁ, 1 পাউন্ড কি 10 কেজি, এটা মেজার করতে হবে। তো অ্যাকর্ডিংলি আপনি কতটা কমানোর জন্য কতটা অ্যাকশন নিতে হবে, জিমে যেতে হবে বা কীভাবে করব, ডায়েট কেমন কন্ট্রোল করব, সব কিছুই তো মেজারেবল হতে হবে।
মানে এই স্পেসিফিক গোলসগুলো সেট করতে হয়, তারপরে অ্যাচিভেবল, তাই না? আপনি বললেন যে আমি 3 দিনে 30 কেজি ওজন কমাবো, এটা তো অ্যাচিভেবল নয়, তাই না? ইমপ্র্যাকটিক্যাল, তাহলে সেটা হলে চলবে না। আরেকটা হচ্ছে কি বলছিলাম, যেটা হচ্ছে রেলিভেন্ট। আপনি বললেন যে আমি আমার 4 চাকা একটা গাড়ি আছে, এটা নিয়ে আমি চাঁদে যাব, এটা নিয়ে আমি আন্দামানে যাব, সম্ভব তো নয়। আন্দামানে যেতে গেলে আন্দামান তো হয় জাহাজে যেতে হবে, আর না হলে ফ্লাইটে যেতে হবে, তাহলে আপনি 4 হুইলার নিয়ে আন্দামানে যেতে পারবেন না, এটা রেলিভেন্ট নয়, তাই না? আরেকটা হচ্ছে টাইম বাউন্ড, খুব ইম্পর্টেন্ট, তাই না? কত দিনের মধ্যে কাজটা করবেন। ওই জন্য আমরা বলি যখন গোল সেটিং করা হয়, শর্ট টার্ম গোল, মিড টার্ম গোল, লং টার্ম গোল, জীবনের জন্য এটা সবার জন্য, ছাত্রছাত্রী, আমরা যারা ওয়ার্কিং প্রফেশনালস যে কাজগুলো করছি, কোনটা কখন কীভাবে শেষ করব, তার শর্ট টার্ম কিছু প্ল্যান থাকবে, মিড টার্ম থাকবে, লং টার্ম থাকবে, অ্যাকর্ডিংলি কাজকর্ম করতে হবে। তো এই ক্লিয়ার গোলস সেট করলে তবেই দেখবেন আপনার সেইভাবেই পারফরমেন্সগুলো হবে এবং কনসেন্ট্রেশনটাও ঠিকঠাক থাকবে, ফোকাসটাও থাকবে সেইভাবে, তাই না? আপনার শর্ট টার্ম যদি একটা ফোকাস থাকে এইটুকু সময়ের মধ্যে এটা আমাকে করতে হবে, তাহলে ফোকাসটা অটোমেটিক থাকছে, কেননা আপনি অ্যাকশনটা সেভাবে নিচ্ছেন। এটা করতে হবে, আমাদের কাজে লাগে। এরপরে বলবো যে অপটিমাইজ ইউর এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট খুব ইম্পর্টেন্ট। যদি খুব ডিস্ট্রাকশন থাকে, মানে আপনার বাড়িতে পড়ার পরিবেশ ঠিক না থাকলে আপনার সন্তান পড়াশোনা করতে পারবে না, আপনার কর্মস্থলে চারপাশে যদি কোলাহল, হই বিশৃঙ্খলা থাকে, আপনি কাজ করতে পারবেন না, আপনি মনে যদি খুব স্ট্রেসফুল হয়ে থাকেন, খুব সমস্যায় জর্জরিত হয়ে থাকেন, আপনি কাজ করতে পারবেন না। তাহলে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, পড়াশোনার পরিবেশ, এগুলো অপটিমাইজ করতে হবে, এনভায়রনমেন্টটা ঠিক রাখতে হবে, এবং কাজের জায়গা, পড়াশোনার জায়গা কোয়াইট হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ফ্রি ফ্রম অল কাইন্ড অফ ডিস্ট্রাকশনস। এটা নিজেকেই করে নিতে হবে, তবে তো মনোসংযোগ বাড়বে। ধরুন আপনি সন্ধ্যেবেলায় অফিস থেকে বাড়ি ফিরেছেন, আপনার 2 রুম ফ্ল্যাট, হয়তো পাশের রুমে আপনার মেয়ে পড়াশোনা করছে, আপনি এসে আপনি ক্লান্ত, আপনি টিভি চালিয়ে চা খেতে বসেছেন, এবারে সন্তান পড়াশোনা করছে, তার কানে টিভির আওয়াজ যাচ্ছে, কোনো মিউজিকের বিট বা কোনো সিরিয়ালের ডায়লগ, তো তার তো ডিস্ট্রাকশন হবেই, তাহলে আপনাকে সংযত হতে হবে। হয় সে সময় সেটা দেখা চলবে না আপনার, অথবা সাউন্ড কমাতে হবে, অথবা দরজা বন্ধ করে, যাতে তার কোনো অসুবিধে না হয়, তার পড়াশোনার যথাযথ পরিবেশ গড়ে দিতে হবে আপনাকেই, এবং এটা আমরা ক্রিয়েট করতে পারি, আমরা নিজেদের হাতেই। হ্যাঁ, এটা আমরা ক্রিয়েট করতে পারি। তো আরেকটা টেকনিকের কথা আমি বলবো, খুব কাজে লাগে, যেটাকে বলা হয় যে পোমোডোরো টেকনিক। এই টেকনিকটা অনেকেই জানেন। তো ফোকাস করার জন্য, কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য আমরা টাইমটাকে ভাগ করে নিই। খুব কিছু একটা ব্যাপার না, মানে ধরুন আমি যদি একটা ছাত্রের কথা বলি, সে ধরুন একটা সাবজেক্ট ইতিহাস বা ভূগোল নিয়ে সে 1 ঘন্টা পড়বে, একটা টপিক নিয়ে, তাকে কি করতে হবে, ওই 1 ঘন্টা ধরে পড়লে চলবে না। প্রথম 25 মিনিট সে মন দিয়ে পড়বে, তারপর 5 মিনিট সে একটু ব্রেক নেবে, মানে একটু জল খেলো, একটু হেঁটে নিল, তারপরে আবার 25 মিনিট পড়বে, আবার একটা বড় ব্রেক দিয়ে তারপরে অন্য একটা টপিক পড়বে, অন্য একটা সাবজেক্ট হতে পারে। তো এটাকেই বলা হয় পোমোডোরো টেকনিক। কিছু মানে অ্যাট এ স্ট্রেচ অনেকক্ষণ কাজ না করে, মানে ব্রেনকে একটু গ্যাপ দিলে, রিল্যাক্স দিলে, ইন্টারভ্যাল দিলে সে আবার রিজুমিনেট হয়ে নতুন করে আবার কনসেন্ট্রেশনটাকে রাখতে পারবে, এবং আপনি ছেলেটিও, সন্তানটিও, স্টুডেন্ট অনেক ফোকাসড থেকে পড়াশোনাটা করতে পারবে। এটাকেই বলা হয় পোমোডোরো টেকনিক। এরপরে ফোকাস, কনসেন্ট্রেশন এনহ্যান্স করার জন্য আপনাকে বলতে পারবো নিউট্রিশনের কথা। নিউট্রিশন তো খুব ইম্পর্ট্যান্ট, কেননা ব্রেনের নিউট্রিশন খুব ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে নির্দিষ্টভাবে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের কথা বলা হয়, অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলা হয়, আর বিশেষ ধরনের বি গ্রুপের ভিটামিনসগুলোর কথা বলা হয়, যেগুলো নোনা মাছ, ডিপ সি ফিশে আছে, নাটস, বিভিন্ন ধরনের নাটসে আছে, সব ধরনের বেরিজের মধ্যে আছে, আর গ্রিন লিফি ভেজিটেবলস। সঙ্গে সারাদিন প্রচুর পরিমাণে জল খেতে হবে। ফলে এই নিউট্রিশনও কিন্তু আমাদের কনসেন্ট্রেশন বাড়াতে হেল্প করে। আচ্ছা, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার দাবার মোটামুটি সব ধরনের নোনা মাছেই আছে, আমাদের বাজারে অনেক কিছুই পাওয়া যায়, আমরা জানি, সেগুলোই খেতে হবে, এবং সন্তানদেরও খাওয়াতে হবে, এটা হতে পারে। আর যেটা করতে হবে কনসেন্ট্রেশন রাখতে গেলে অবশ্যই, সেটা হচ্ছে উই হ্যাভ টু লিমিট ডিজিটাল ডিস্ট্রাকশনস। এই যে সোশ্যাল মিডিয়াতে যারা আমরা আছি, কেননা কনস্ট্যান্ট এই নোটিফিকেশানসগুলো যে আসছে, আমাদের স্ক্রিন টাইমটা অনেক কমাতে হবে, এবং আননেসেসারি নোটিফিকেশানসগুলো বন্ধ করে দিতে হবে ফোনে। সেটা তো আমরা করতেই পারি। এবং আমি আরও বলবো, কিছু প্রোডাক্টিভিটি টুলস আছে,
সেই টুলস আপনি ইউজ করতে পারেন যেগুলো এই ডিস্ট্রাকশনস কাটাতে হেল্প করে। সেগুলো অ্যাপ ফর্মেই পাওয়া যায়। যেমন আমি একটি নাম বলতে পারি, ফ্রিডম নামের একটি টুল আছে, ফরেস্ট নামের একটি টুল আছে, যেগুলো এই ডিজিটাল ডিস্ট্রাকশনস কাটানোর টুল। এগুলো ডাউনলোড করে একটু প্র্যাকটিস করে নিলেই কিন্তু সেই মেকানিজমটা আমাদের কনসেন্ট্রেশন বাড়াতে হেল্প করবে। আচ্ছা, আপনি বলছেন যে এই যে বিভিন্ন অ্যাপ্লিকেশনের কথা বলছেন, অ্যাপের কথা বলছেন, এবং বলছেন যে স্ক্রিন টাইম কমাবার জন্য সাহায্য করবে, কিন্তু এই অ্যাপগুলো তো স্ক্রিন দিয়েই চলবে, মানে মোবাইল দিয়েই তো চলবে। সেটা কোনো দেখুন, একটা মানে ওয়েবসাইট থেকে কিছু আপনি দেখবেন, একটা ধরুন ব্লগ পড়বেন, আপনি একটা লেখা পড়বেন, একটা ছাত্র কিছু পড়বে, সে তো কম্পিউটারে পড়তে পারে, ডেস্কটপে, ল্যাপটপে। আজকাল তো তার থেকে শর্ট ফর্মে মোবাইলেই দেখছে, তাহলে মোবাইলটাকে তো কম্পিউটার হিসেবে ইউজ করা হচ্ছে। তখন ভালো কাজটা করলে হলো, ভালো কাজে লাগাতে হবে। তাই বলে এমন না যে সেই কাজটা আপনি মোবাইলে 10 ঘন্টা ধরে করছেন, তাও নয়। কেননা মোবাইলের যে ব্লু লাইট, সেটাও তো আমাদের চোখের জন্য খারাপ, ব্রেনের জন্য খারাপ। মানে সবটাই খুব সামঞ্জস্যের সঙ্গে খুব ব্যালেন্স করে করতে হবে। অবশ্য ঠিক প্রশ্ন করেছেন যে সেটাও তো কারণ, যে সেই তো আবার সেই মোবাইল ইউজ করছি, মোবাইল ইউজ করছি, মানে মোবাইলটা তো ইটসেলফ ডিস্ট্রাক্ট করে না, মানে আমরা এই কন্টেন্ট, হ্যাঁ, নোটিফিকেশনসগুলো আমি তো অ্যাবজর্ব হচ্ছি, যে জিনিসটাকে বুঝে নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে আসবো, তারপরে আমি খেলাধুলা করব বা অন্য কাজ করব, যাতে আমার মানে ওই জায়গাটায় ব্রেনের কোনো ডিস্টার্ব না হয়। আচ্ছা, কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য আবারও বলবো যে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, কেননা ব্রেনের অক্সিজেন সাপ্লাই বাড়াতে গেলে ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট। সেটা খেলাধুলা হতে পারে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের আউটডোর গেমস, বড়দের ক্ষেত্রে ওয়াকিং, সুইমিং, সাইক্লিং, যা কিছু হতে পারে, এসব করতে হবে। আর ব্রেনকে ট্রেন করতে হবে, আমরা বলি ট্রেন ইওর ব্রেন, তবেই না কনসেন্ট্রেশন ফোকাস বাড়বে। তো সেইখানে চেস, বিভিন্ন গেমসের কথা আসে, তো মেডিটেশন, হ্যাঁ, সব আছে, পাজলস, বিভিন্ন ধরনের গেমসগুলো আছে। এবং আজকাল ব্রেন ট্রেনিং অ্যাপসও অনেক বেরিয়ে গেছে, যেগুলো আমি দুটো একটা দেখেছি। পিক বলে একটা অ্যাপ আছে, লুমিনোসিটি, আগের বারে একটা আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ। তো লুমিনোসিটি, পিক, এগুলো খুব বেশি চলে, মানুষ অনেক দেখেন এবং উপকৃত হন, আমরা রিভিউ দেখেছি, খুব ভালো। এছাড়া সারাদিন তো পড়াশোনা করলে চলবে না, সারাদিন কাজ করলেও চলবে না, তাহলে রেগুলার ব্রেক নিতে হবে। এই ব্রেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা অনেকে করে না। মানে কন্টিনিউয়াস কাজ করলে কী হয়, মেন্টাল ফ্যাটিক তৈরি হয়, মানসিক ক্লান্তি, এবং সেই মানসিক ক্লান্তি কিন্তু আমাদের রিডিউসড ফোকাসের কারণ, রিডিউসড কনসেন্ট্রেশনের কারণ। সেজন্য আমাদের কাজের ধরন বুঝে আমাদের ব্রেক করতে হবে, বা স্ট্রেচ করতে হবে, বা কিভাবে আমরা রিল্যাক্স করব সেটা নিজেদের ঠিক করে আসতে হবে। কাজ করতে করতে কিছুটা বাইরে একটু হেঁটে আসা, প্রকৃতির মাঝে, অনেক কিছু সম্ভব, বা একটা ফোন কল করে নেওয়া প্রিয়জনের সাথে, এরকম ভাগ করে করে কাজটা করতে হবে। আচ্ছা, আরেকটা যেটা করতে হবে, কনসেন্ট্রেশন ফোকাস, আপনি মন দিয়ে একটা সন্তান পড়বে, তার ভেতরে যদি দুশ্চিন্তা চলে, সে কী করে পড়বে? তাহলে স্ট্রেস কমাতে হবে। আপনি অফিসে খুব ক্রিটিক্যাল একটা কাজ করছেন, আপনি ধরুন স্ট্যাটিস্টিক্সের লোক, তাই না? তো অনেক কিছু অঙ্ক, ক্যালকুলেশন, তো আপনি যদি বিভ্রান্ত হয়ে থাকেন, উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত থাকেন, কিভাবে হবে? তাহলে স্ট্রেস লেভেলটা কমাতে হবে। স্ট্রেস কমানোর জন্যে, ক্রনিক স্ট্রেস কমানোর জন্যে অনেক ধরনের টেকনিক আছে, তো অনেক ধরনের মেকানিজম আছে, সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করা যায়। মানে একটা অল্টারনেটিভ থট প্রসেস এমনভাবে তৈরি করা যে যাতে সেই স্ট্রেসটা না হয়, মানে এক্সট্রিম নেগেটিভ ভাবার দরকার নেই, এক্সট্রিম পজিটিভ না ভেবে, মানে মিডল এমন একটা ভাবনা ভাবা, যে ভাবনা আপনাকে মোটামুটি স্টেবল রাখবে, যে হ্যাঁ, স্ট্রেস তো থাকবে জীবনে। বা এটা করা যেতে পারে যে যে কারণে আমাদের স্ট্রেস হয়, সেই কারণটাকে রিমুভ করা। হ্যাঁ, সেই কারণটা অবশ্যই, সেটাই প্রথম কাজ। তো তারপরেও তো আমাদের স্ট্রেস হয়, কারণ আমরা একটা কথা বলি, আমাদের জীবন চলে কিন্তু ভালোর সাথে লড়াই করে আমাদের জীবন নয়, কিন্তু আমাদের জীবন কিন্তু সবসময় আমরা যা কিছু এনকাউন্টার সারাদিন করি, সবসময় খারাপের বিরুদ্ধে। এবং সমস্যাটা খারাপ ব্যাপারটা নয়, সমস্যাটা হচ্ছে যে আমরা কিভাবে সেটাকে কোপ আপ করবো, সেই স্ট্র্যাটেজিগুলো জানি না বলেই ব্যাপারটা আমাদের কাছে খুব হতাশার হয়, বা খুব ভয়ের হয়, যে কিভাবে ওভারকাম করব, বা আমি তো পারছি না, আমার হচ্ছে না, তাই না? মানে আপনি যা কিছু এনকাউন্টার করবেন জীবনে, সব খারাপের সাথে, ভালোর সাথে কোনো এনকাউন্টার নেই। তো সেক্ষেত্রে সেই একটা গল্প আছে, এই প্রসঙ্গে আমি বলতে পারি। সেটা হচ্ছে যে একজন ভদ্রলোক, উনি পুরীর সি বিচে সকাল 7টার সময় দেখি বসে আছেন, মানে সব ড্রেস খুলে একটা গামছা পরে পটলাপটলি পাশে রেখে বসে আছেন। তো আমি পাশ দিয়ে হাঁটছি, দেখলাম উনি বসে আছেন। আমি 2 ঘন্টা পরে, তখন 9টা বেজে গেছে, ফিরছি, তখনও দেখো ওখানে বসে আছেন। ঠিক আছে, চলে এসেছি আমি আবার সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে আমরা সব বেরিয়েছি, আবারও দেখছি কি সেই মানুষটি ওখানেই বসে আছেন ওইভাবে। তো আমার কৌতূহল হলো, জিজ্ঞেস করলাম যে আপনি এরকম গামছা পরে বসে আছেন, কি করবেন? বললো, বাবা আমি স্নান করবো সমুদ্রে।
তা করছেন, আমি তো সেই সকাল থেকে দেখছি আপনাকে 6টা থেকে 7টা থেকে। বললো হ্যাঁ তাই তো ভাবছি, কিন্তু এই ঢেউ থামলে আমি তবে স্নানে নামবো। ঢেউ তো থামবে না, আমাদের জীবনের ঢেউ তো মানে সমস্যার ঢেউ তো আমাদের চলতেই থাকবে। এটা সত্যি গল্প নয় তো? না, সত্যি গল্প নয়, মানে রূপক গল্প। হ্যাঁ। তো কথা হচ্ছে যে মানুষ এইভাবেই ভাবে সবসময় যে নিজের সিচুয়েশনগুলো, আসলে আমাদের ভেতরের যে ইনার সেলফ ইঞ্জিনিয়ারিং, আমাদের কিভাবে নিজের সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করব সেই স্কিলসগুলো আমাদের থাকে না, তাই না? আমরা গাড়ি কিনলে গাড়ি চালানোর ম্যানুয়াল পাই, একটা মোবাইল কিনলে তার ম্যানুয়াল পাই, কিন্তু আমাদের লাইফ ম্যানেজমেন্ট, আমাদের লাইফের তো কোনো ম্যানুয়াল আমরা শিখে আর লাইফটা চালাচ্ছি না, শেখানো হয় না। লাইফ ম্যানেজমেন্টের ম্যানুয়াল আমাদের শেখানো হয়, শুধু সাবজেক্ট পড়ানো হয় স্কুলে, কিন্তু এই ধরনের কোনো ট্রেনিং যেটা খুবই জরুরি, সেটা খুবই জরুরি একদম, কিন্তু এটার ব্যবস্থা নেই। তো সেরকমভাবে স্ট্রেসটাকে কোনোভাবে মোট কথা রিলিজ করতে হবে বা ম্যানেজ করতে হবে নিজেকে, নিজের মতন স্কিলস, কোপিং স্কিলস। মানে আপনি বলছেন যে স্ট্রেস তো থাকবেই বা স্ট্রেস হতেই পারে, কিন্তু সেটাকে আমরা ম্যানেজ করব বা ড্রেন আউট করব। তো এই ছিল মোটামুটি আলোচনা যে ফোকাস কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য। আচ্ছা, সবশেষে আরেকটা প্রসঙ্গ বলতে হবে, সেটা হচ্ছে যে প্র্যাকটিস গ্র্যাটিটিউড। উই হ্যাভ টু প্র্যাকটিস গ্র্যাটিটিউড। সেটা একটা খুব বড় জিনিস, কেননা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়াটা খুব বড় জিনিস সবসময়, গ্রেটফুল থাকা সবসময়, তাই না? আমরা প্রতি মুহূর্তে আমরা দেখুন আমরা যা কিছু করছি সব কিন্তু অন্য মানুষের কর্মের ফল, তাই না? আমরা যে চালটা খাচ্ছি সেটা তো অন্য চাষি চাষ করেছেন। আমি যে গাড়িটা ব্যবহার করে আসছি, রিক্সা হোক বা একটা স্কুটার হোক বা একটা অটো হোক, সেও তো অন্য কেউ চালাচ্ছে। মানে অন্যের কারণে আমি কিন্তু বেঁচে আছি, প্রত্যেকেই আমরা কিন্তু, মানে আপনি ভাবুন, সেজন্য আমার মনে হয় মানে সারাদিনে অন্তত 10 বার সবার প্রতি কৃতজ্ঞ হওয়া। তো সেভাবে তো আমরা হতে পারি না, সেজন্য থ্রু গড, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা দেখানো, যা পেয়েছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো সবসময়, তার মাধ্যমেই সবাইকে ধন্যবাদ জানানো, সবাইকে প্রশংসাটা দেওয়া। তাহলে আমাদের মানসিক শান্তিটা থাকবে, এবং মানসিক শান্তি থাকলে, মন শান্ত থাকলে তবেই তো মন সংযোগ বাড়বে। খুব সহজ কথা। তো এই হচ্ছে মোটামুটি প্রসঙ্গ, যেগুলো ছাত্রছাত্রীরা তো অবশ্যই প্র্যাকটিস করবে, তবে তাদের ফোকাস কনসেন্ট্রেশন বাড়বে, পড়াশোনায় সাফল্য আসবে, বড়রাও কর্মস্থলে অনেক বেশি পারফর্ম করতে পারবেন, মাইন্ড পারফরমেন্স, ব্রেন পারফরমেন্স ভালো থাকবে তাদের। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন কিভাবে আমরা আমাদের ফোকাস এবং অ্যাটেনশনকে বাড়াতে পারি। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।